ফ্রিটে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাহফুজ, প্রথম কমেন্টটা পড়ি। জি, শামীম রেজা বলছেন, নাইম হাসানের সাথে যা হয়েছে এটার জন্য ক্রিকেট বোর্ডে কি কোনো মন্তব্য বা কোনো প্রতিবাদ করবে? এই বিষয়ে ক্রিকেট খেলায় কোনো প্রভাব ফেলবে কিনা? না, নাইমের সঙ্গে যা হয়েছে সেটা একদমই কেউ চাইবে না। আর নাইম যে কথাটা বলেছেন যে ভাই আমি ক্রিকেটার মানুষ, তাও আমার সঙ্গে এমন হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে তাহলে কি হবে? আর ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি প্রতিবাদ করেছে, মানে এবং বাংলাদেশ সেটা ক্রিকেট বোর্ড অফিশিয়ালি আজকে সকালে দিয়েছে তারা কোয়াব প্রতিবাদ। সবাই প্রতিবাদ করেছে। এখন আরেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ মাহফুজ, যে এই বিষয়ে ক্রিকেটে কোনো প্রভাব ফেলবে কিনা? যদি হয়তো কালকে বা পরশু তিনি ম্যাচ খেলতেন বা 2-3 দিনের মধ্যে খেলতেন, এক সপ্তাহের মধ্যে খেলতেন, সেক্ষেত্রে হয়তো অনেক বেশি প্রভাব থাকতো আমার মনে হচ্ছে। যেহেতু সময় পাবেন নিজেকে হয়তো ঠিকঠাক করে জিম্বাবুয়েতে এবং দেশের বাইরে খেলবেন, রাইট, তো দেশেই থাকছেন না, তো সেখানে মাইন্ড সুইচিং এর একটা যথেষ্ট অপশনস তার সামনে আছে। তবে এটা ঠিক আপনি যেটা বললেন যে যদি এই ঘটনার পরে আগামীকাল বা একদিন পরেই তাকে ইন্টারন্যাশনাল ম্যাচে নামতে হতো, এটা ডেফিনেটলি খুব ডেভাস্টেটিং হতো। তবে হ্যাঁ, পুরো দেশের মানুষ, ক্রিকেট ভক্তরা এবং সবাই কিন্তু তার এই ঘটনার নিন্দা জানিয়েছে, তার পাশে আছে। তো এটা তার একটা মানসিক শক্তি। তবে এখান থেকে ওভারঅল আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা আমরা আশা করতে পারি যে এই ঘটনা, মানে নাইম যেটা বলছিলেন যে আমি ক্রিকেটার বলে আমাকে অনেক মানুষ চিনেছে বলে তারা আমার সাথে এসেছে, সমর্থন জুগিয়েছে, তারা ছিল, তারা ফলো করেছে ব্যাপারটাকে, এবং এই ব্যাপারটা এই পর্যন্ত এসছে। কিন্তু সাধারণ একটা মানুষের ক্ষেত্রে আসলে কি হবে? আমরা চাই বাংলাদেশে এই জায়গাগুলোতে সাধারণ মানুষ একদম নিরাপদ থাক। মাহফুজ, পরের কমেন্টটা। পরের কমেন্ট, ফিরোজ খান, আপনাদের মতে সর্বকালের সেরা অলরাউন্ডারকে জ্যাক ক্যালিস, কপিল দেব নাকি সাকিব আল হাসান? কেন? টাফ কোয়েশ্চেন। কে? আপনি বলেন। আমার মতো জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস, মানে এই তিনজনের মধ্যে জ্যাক ক্যালিস। আমি তো ভেবেছিলাম যে আপনি অন্য কিছু। না না না, এত বায়াসড হওয়া যাবে না। যাই হোক, কেননা একজন মানুষ এমন কিছু করেছেন যে ক্রিকেটে আসলে অকল্পনীয়। মানে নামের সঙ্গে হয়তো ঠিক আছে, সাকিবের কিছু রেকর্ড আছে, যে সাকিব একমাত্র ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে যার 15,000 রান বা 700-র বেশি উইকেট রয়েছে। কিন্তু জ্যাক ক্যালিস এমন কিছু করে গিয়েছেন, অন্তত আমার মতে এই তিনজনের মধ্যে সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, এবং টপ অর্ডারে ব্যাটিং করে সেই সাথে আবার হচ্ছে আপনার 140-এর উপরে মানে বল করা এবং নিজেকে অনেক দিন দীর্ঘদিন ক্রিকেটে টিকিয়ে রাখা, বড় বড় ইনিংস খেলা এবং বল হাতে ইম্প্যাক্টফুল হওয়া। সো আসলেই মানে ব্যাট বল হাতে এইরকম ভাবে মানে একজন পেসারের ইম্প্যাক্টফুল হয়ে যাওয়া, এটা আসলে মারাত্মক ব্যাপার। কারণ পেসাররা কিন্তু নিজেকে সাস্টেন করাটা কঠিন ফিজিক্যালি, ইনজুরি কিন্তু অনেক মারাত্মক একটা ব্যাপার থাকে। সবকিছু ম্যানেজ করে এই পর্যায়ে খেলা এবং এতটুকু মানে চূড়ায় যাওয়া, গ্রেট। আর ফিল্ডিংয়েও তিনি, মানে আমরা তার ব্যাটিং বোলিং এ এত বেশি আলোচনা হয়, জ্যাক ক্যালিস ফিল্ডার হিসেবে কতটা ভালো স্লিপে ছিলেন সেটা তো যারা খেলাটা দেখেছেন তারাই জানে। তানভীর হাসান তিনি বলছেন, শেষ ম্যাচে তাসকিন নাহিদ একজনকে বিশ্রাম দিয়ে শরীফুলকে নেওয়া দরকার কিনা, এবং মিরাজের এই অবস্থায় রিশাদকে নেওয়া যেতে পারে কিনা? বিশেষ করে মাহফুজ, তাসকিন নাহিদ আমার মনে হচ্ছে রেস্ট দেওয়া যেতে পারে। ডেড রাবার ম্যাচ, আপনি 3-0 প্রাপ্তি ছাড়া সিরিজটা যেহেতু জিতে গেছেন, আর শরীফুলকে যদি সেরা একাদশে নেয় খুব একটা খারাপ হবে না। সেখানে হয়তো নাহিদ রানা বা তাসকিন যে কোনো একজনকে রেস্ট দেওয়া যেতেই পারে। আর মিরাজের যে অবস্থা, আমার মনে হয় যে ক্যাপ্টেনকেও রেস্ট দেওয়া উচিত। সেক্ষেত্রে হয়তো অলরেডি বিসিবি কিন্তু মিরাজের জায়গায় শেখ মেহেদীকে এনেছে, দেখা যাক শেখ মেহেদী নাকি রিশাদও কিন্তু এই সিরিজে একটা ম্যাচ খেলেন, তো তার আক্ষেপ অপেক্ষা। তো তানভীরের জায়গায় কি রিশাদকে খেলাতে চাচ্ছেন নাকি হচ্ছে মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদী, তানভীরের জায়গায় রিশাদ, এরকম হতে পারে? মিরাজ যদি ঠিকঠাক থাকেন, যেহেতু ক্যাপ্টেন, আবার আপনাকে বাড়তি একজন ক্যাপ্টেন হিসেবে খেলাতে হবে একজনকে, বা কাউকে দায়িত্বটা দিতে হবে। শান্ত বা লিটন আছে। হ্যাঁ, শান্ত বা লিটন। সেক্ষেত্রে আমার মনে হয় যে ঠিক আছে, মিরাজ যদি ঠিকঠাক থাকে 100%, মিরাজকে খেলিয়ে তানভীরকে বসিয়ে রিশাদ, হ্যাঁ হ্যাঁ রিশাদ হতে পারে। আমি তো ফার্স্টে যে প্রথম দিকেই রিশাদকে আসলে ভেবেছিলাম, বাট রিশাদকে অনেকটাই রিড করা আছে অস্ট্রেলিয়ানদের, যেহেতু তিনি বিগ ব্যাশ খেলেছেন, সেখানে তাকে নিয়ে যথেষ্ট কাটাছেড়ে হয়েছে। তানভীরকে সুযোগ দিয়েছেন, বলে গতি আছে, ভেরিয়েশন আছে, ওই একই, মানে আপনি যদি ডিরেকশন চিন্তা করেন তাহলে তানভীরও রাইট আর্ম ব্যাটসম্যানের জন্য হি ইজ টেকিং অ্যাওয়ে, টার্নটা তো একই ধরনের টার্ন। সো ইয়া, দ্যাট ওয়াজ নট এ ব্যাড চয়েস। পরে কমেন্ট। রাকিব তিনি বলছেন, টি-20 দলে সাকলাইন অন্তর্ভুক্তিকে আপনারা কিভাবে দেখেন? খুব ভালোভাবে দেখি, কারণ হচ্ছে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি যে সাকলাইনকে চাচ্ছি লোয়ার অর্ডারে, কারণ সেই জায়গাটা থেকে আমরা ফিনিশার অনেক দিন ধরে খুঁজছি। সাইফুদ্দিনের জায়গাটাকে আমরা মিস করি, সাইফুদ্দিন ইনজুরির কারণে হয়তো বা অনেকবার ছিটকে গিয়েছিলেন, একটা প্রমিজিং স্টার্ট ছিলেন বাংলাদেশের জন্য। সো ওই জায়গাটা থেকে লোয়ার অর্ডারে ফিনিশিং টাস্কে তিনি আসতে পারেন কিনা, বা নাম্বার 8 হিসেবে ঢুকতে পারেন কিনা, কারণ নাম্বার 6-এ তো শামীম পাটোয়ারি খেলছেন, এবং নাম্বার 7-এ শেখ মেহেদী আছেন। সো নাম্বার 8-এ যদি রিশাদ খেলেন, 9, 10, 11, তাহলে 9,
10-11 হয়তো অন্য দুজন পেসার ঢুকলো, সো একটা ম্যাচ আমার কাছে মনে হয় যে দেখা যাইতে পারে, মানে নট ব্যাড অ্যাট অল। আর আগের সিরিজে যেহেতু স্কোয়াডে ছিলেন, একটা ম্যাচও খেলেননি, হুট করে বাদ দেওয়াটা একটু খারাপ দেখায়। এটা দেশের ক্রিকেট কালচারের জন্য ভালো বিজ্ঞাপন দেখে না, সেই হিসাবে আমার মনে হচ্ছে দারুণ। আর পেস বোলিং অলরাউন্ডার তো অনেকদিন ধরে বাংলাদেশ খুঁজছে, সাকলানকে কেন ট্রাই করা হবে না, যেহেতু ঘরোয়া ক্রিকেটও দারুণ করছেন। পরের কমেন্টটা মাহাদির রিয়া, তিনি বলছেন সৌম্য সরকারকে একসাথে বাংলাদেশের সবচেয়ে লাকি এবং আনলাকি ক্রিকেটার বলা যায় কিনা। মানে আজকের প্রশ্নগুলো একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা ভালো। লাকি আনলাকি মানে দুটোই তিনি ভাবছেন, কেননা লাকি যে অনেক সময় সুযোগ পান যেটা বাকিরা হয়তো একটু কম পায়, আবার আনলাকি যে ওই যে সুযোগ পেয়ে ধরে রাখা। হ্যাঁ, মানে ক্রিকেটারদের সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জ, আপনি জানেন না যে আপনি হুট করে পরের ম্যাচ খেলবেন নাকি, আপনি পারফরমেন্স করেছেন পরের ম্যাচ আবার বাদ যাওয়া, এই ব্যাপারগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? সত্যি কথা বলতে আমার আগের ম্যাচে যেমন সৌম্য সরকার যখন ব্যাটিং করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল তিনি খুব মানে ট্রাই করছেন মানে কখন আউট হবেন। সো একটা সময়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল। সো ওই জায়গাগুলো যেমন তার আনলাকি হওয়ার একটা রিজন, কারণ কোচরা কিন্তু এই জায়গাগুলো দেখেন, আপনি অনেকক্ষণ উইকেটে আছেন, আপনি কিভাবে ডিল করছেন, একটা সময় গিয়ে এমন হয় কিনা যে আপনি ভুল শট প্রডিউস করছেন। মানে এর মানে হচ্ছে মানে উইকেটে আপনি যতক্ষণ থাকবেন আপনার স্টেমিনা, আপনার এন্ডিউরেন্স, আপনার স্ট্রেংথ সব কিছু ঠিক আছে কিনা, নাকি একটা সময় কি আপনার হাত ছুটে যাচ্ছে, আপনার ব্যাট ছুটে যাচ্ছে, আপনার ফিট মুভমেন্টগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন, এগুলো কিন্তু অ্যানালিস্টরা খুব ভালো মতো দেখেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একটু পরিহার করা ভালো। সৌম্য সরকারকে আরেকটু রেজিলিয়েন্স দেখানো উচিত 22 গজে, কারণ অ্যাকচুয়ালি হি ইজ ভেরি ভেরি লাকি। এটা ট্রু যে উনি যে পরিমাণ সুযোগ পেয়েছেন দলে তাকে জাস্টিফাই করার জন্য, এবং কখনো কখনো পারফর্ম না করেও ব্যাক করেছেন। সো ওই জায়গা থেকে এগুলো ধরে রাখাটা খুব দরকার। ডেফিনেটলি ইউ আর এ লাকি গাই, বাট এই শেষ সময়টাতে এসে হোল্ড ইট ফর লং অ্যান্ড ডেলিভার ফর দ্য টিম অ্যান্ড ডেলিভার ফর দ্য কান্ট্রি অ্যান্ড ডেলিভার ফর ইউর নেম। না, বয়স যেহেতু 30 পেরিয়েছেন, আবার এখন লাকি আনলাকির ব্যাপারটা কেন উঠছে যে তিনি একটা ম্যাচে বাদ পড়েছেন, আবার উইন্ডিজের সঙ্গে খুব সম্ভবত 90 পেরিয়েও পরের ম্যাচে আবার একাদশের সুযোগ পাননি, কিন্তু মানুষ ভুলে গেছে যে এর আবার লম্বা সময় 27 মাস খেলা হয়নি, তখন আবার ঘরোয়া ক্রিকেটের সময় ব্যাটে এটা ব্যাড লাক ছিল, কারণ তখন সাইফ ভালো পারফর্ম করছিল, সেই কারণে তাকে সব মিলিয়ে আর নিয়ে আসা। সৌম্যর আরেকটা ব্যাখ্যা ছিল যে অস্ট্রেলিয়ার সঙ্গে তিনি আর শান্ত চেয়েছিলেন খুব দ্রুত রান করতে, যারা অস্ট্রেলিয়া এমন একটা দল উল্টো না ডমিনেট করে, এর জন্যই। তো দেখা যাক। আর মাহফুজ, পরের কমেন্ট একটু পড়ি নাকি? রায়হান বলছেন তাওহিদ হৃদয়ের টেস্টে সুযোগ পাওয়াটা আপনারা কিভাবে দেখছেন? আমি অন্তত ভালোভাবে দেখছি। এক্সপেক্টেড। মানে বিসিএল এ যেভাবে তিনি সবশেষ খুব সম্ভবত তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড় কত 43-44, ডাবল সেঞ্চুরি রয়েছে, ওয়ানডে ক্রিকেটে ভালো করছেন, টি-20 ক্রিকেটে ভালো করছেন। মানে আপনি তো চাইবেন আপনার দলের সেরা ব্যাটারকে যত বেশি খেলানো যায়, যেহেতু এটা পেসার না, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের খুব বেশি কাজ দেয় আছে, ঠিক আছে মানছি, কিন্তু আপনি তো চাইবেন আপনার দলের সেরা ব্যাটার যত বেশি বল আপনার হয়ে খেলবে, সেটা 3 ফরম্যাটে, যেহেতু রান পাচ্ছেন তিনি, তো টেস্টে কেন না? উনি টেস্টে অনেক ভালো করবেন, উনি যদি খেলেন অনেক ভালো করবেন। আপনি মুশফিকুর রহিম যে জায়গাটাতে এখন ডেলিভার করছেন, মুশফিকুর রহিমের সময়টাও শেষ হয়ে এসছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই সেখানে পাইপলাইনে কাউকে না কাউকে ভাবছে। অমিতের নামটা এসছে, অমিত সুযোগও পেয়েছেন, রাডারে এসছেন, অ্যান্ড ফলোড বাই তাহিদ হৃদয়। সো এই দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, কেউ না কেউ মুশফিকের স্পটটাতে ব্যাটিং করবে। সো ওইটা খুব ইম্পর্টেন্ট হবে, এবং দুজনেই কিন্তু টেকনিক্যালি ভেরি গুড। এর মধ্যে হৃদয় ভেরি মাচ টেস্টেড, ইন্টারন্যাশনাল সার্কিট অনেকদিন হয়ে গেছে, এবং 2 ফরম্যাট মিলে প্রায় 3000-এর কাছাকাছি রানও করে ফেলেছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে হৃদয় উইল বি এ ভেরি গুড চয়েস, তাকে সুযোগ দেওয়া যেতে পারে, এবং হৃদয়ের এটা গ্র্যাব করা উচিত। লোড ম্যানেজমেন্ট, টিম উইল থিঙ্ক অফ ইট, বাট টেস্ট ক্রিকেটকে দেওয়ার আছে হৃদয়ের অনেক কিছু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.